সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রাসায়নিক পরিবর্তন অধ্যায় আরেকটি ক্লাসে স্বাগত। গত ক্লাসে আমরা রাসায়নিক বিক্রিয়ার হার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ওকে, তো আজকের ক্লাসে আমরা মূলত বিক্রিয়ার হার সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, যেগুলো তোমাদের বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা যে আমাদের গাণিতিক সমস্যার সমাধানে চলে যাই। দেখো যে আমাদের আজকের প্রথম সমস্যাটা হচ্ছে একটি বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা 0.2 মোলার হতে 0.15 মোলারে হ্রাস পেতে 10 মিনিট সময় লাগে। বিক্রিয়ার হার কত? ওকে, আচ্ছা, তো দেখো আমরা জানি আমাদের বিক্রিয়ার হার আমরা কিভাবে বের করি। দেখো আমাদের বিক্রিয়ার হার সমান কি বলো আমাদের? সমান হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন ভাগ হচ্ছে সময়ের পরিবর্তন। ওকে, কিন্তু আমরা জানি যে সময়ের সাথে সাথে যেহেতু বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, এই জন্য বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার হার নির্ণয় করার সময় তোমাকে কিন্তু একটা বাই ডিফল্ট এখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। ওকে, না হলে কিন্তু তোমার বিক্রিয়ার হারটা ঋণাত্মক চলে আসবে। কিন্তু আমরা তো জানি যে বিক্রিয়ার হার তো কখনো ঋণাত্মক হতে পারে না। বিক্রিয়ার হার হচ্ছে সর্বদা কি একটা পজিটিভ কোয়ান্টিটি। তো দেখো এখানে আমরা একটা হিসাব করবো। দেখো আমাদের কত আসে বিক্রিয়ার হার। দেখো ভাই এখানে হচ্ছে মাইনাস। দেখো বিক্রিয়কের শেষ ঘনমাত্রা ভাই কত? 0.15 মাইনাস বিক্রিয়কের আদি ঘনমাত্রা কত? 0.2। ওকে, আর নিচে ভাইয়া 10 মিনিট সময় লাগছে আমাদের। ওকে, তাহলে আমরা যদি সময়টাকে মিনিটে রাখি, দেখো আমরা যদি সময়টাকে মিনিটে রাখি তাহলে ভাই আমাদের ঘনমাত্রা ভাই কত আসবে? সরি, আমাদের বিক্রিয়ার হারটা কত আসবে? ওকে, তাহলে আমরা যদি সময়টাকে ভাই মিনিটে রাখি তাহলে আমাদের বিক্রিয়ার হার চলে আসবে 5 ইন্টু 10 পাওয়ার -3। আর এককটা কি হবে? দেখো এককটা কি হবে? ঘনমাত্রা একক কি ভাই? ক্যাপিটাল এম বা মোলার। ওকে, আর নিচে হচ্ছে ভাই মিনিট, তাহলে মোলার মিনিট ইনভার্স 1। তো আমরা চাইলে কিন্তু ক্যাপিটাল এম কে এটাও লিখতে পারি মোল পার লিটার, ওকে, পার মিনিট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ভাই বিক্রিয়ার হার। এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। সরি, এখানে মিনিট ইনভার্স 1 হবে। ওকে, দেখো খুবই সহজ, খুবই ইজি আমাদের বিক্রিয়ার হার বের করা। আচ্ছা, তাহলে দেখো তুমি যদি সময়কে সেকেন্ডে নিয়ে বিক্রিয়ার হার বের করতে, ওকে, তাহলে তোমার ভাই আনসারটা কত আসবে? তাহলে আমরা এই মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে ফেলতাম। তাহলে আমরা এভাবে লিখতাম। দেখো আমরা এখানে লিখতাম দেখো আমরা লিখতাম সমান মাইনাস 0.15 মাইনাস 0.2 ডিভাইড বাই
1 মিনিটে কত 60 সেকেন্ড। ওকে, তাহলে ভাই আমাদের আনসারটা কি আসতে হবে? তাহলে আমাদের আনসারটা কি আসবে? তাহলে আমাদের আনসারটা হয়ে আসতো 8.33 into 10 power minus 5, আর ভাই এককটা আসতো মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1, যদি আমরা সময়কে সেকেন্ডে ব্যবহার করি। তাহলে তোমাদের অনেক সময় কিন্তু যদি এমসিকিউতে কোশ্চেনগুলো আসে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সময় সেকেন্ডে দেওয়া থাকতে পারে, আবার সময় কিন্তু মিনিটে দেওয়া থাকতে পারে। এই জন্য তোমরা কিন্তু সবগুলো অপশন ভালোভাবে চেক করবে যে সময় মিনিটে নিয়ে বিক্রিয়ার হার কত পাওয়া যায়, সময় সেকেন্ডে নিয়ে বিক্রিয়ার হার কত পাওয়া যায়। ওকে, আচ্ছা চলো এবার হচ্ছে আমরা আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা চলে যাই। তো দেখো এই গাণিতিক সমস্যা আমাদের কি বলা হচ্ছে, বলা হচ্ছে N2O5 থেকে 2NO2 হাফ O2 বিক্রিয়ায় নির্দিষ্ট সময়ের জন্য N2O5 এর বিয়োজনের হার 1.8 × 10⁻³ মোলারিটি পার মিনিট, ওকে, মোল পার লিটার পার মিনিট হলে একই সময়ের জন্য NO2 এবং অক্সিজেনের উৎপাদনের হার কত হবে। আচ্ছা, তাহলে দেখো এই টাইপের ম্যাথ যখন তুমি সলভ করবা, তোমার প্রথম যেটা কাজ আছে যে তুমি সুন্দরভাবে এই বিক্রিয়াটার জন্য যে রেট এক্সপ্রেশন আছে সেটাকে তুমি লিখে ফেলবা। ওকে, তাহলে আমরা দেখো রেট এক্সপ্রেশন এখানে কি হবে, দেখো রেট এক্সপ্রেশনটা কি হবে, রেট এক্সপ্রেশন কি হবে, রেট সমান দেখো যেহেতু N2 হবে হচ্ছে আমাদের বিক্রিয়ক, তাহলে আমরা লিখব মাইনাস, বিক্রিয়কের জন্য মাইনাস, আমরা কি লিখব d অফ N2O5 এর ঘনমাত্রা আপন dt সমান হবে কি দেখো, সমান কি হবে দেখো, এখানে NO2 হচ্ছে আমাদের প্রোডাক্ট, এর জন্য প্লাস, তাহলে প্লাস 1/2 সব দিয়ে ভাগ হবে d অফ NO2 আপন dt, অক্সিজেন ভাইয়া প্রোডাক্ট আমরা লিখব প্লাস 1/, দেখো 1/, এখানে অক্সিজেনের সহগ হচ্ছে ভাইয়া কত হাফ, তাহলে আমরা হাফ দিয়ে ভাগ দিব, তাহলে দেখো আমাদের উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে ভাই হাফ, তো আলটিমেটলি এখানে আলটিমেটলি কত হয়ে যাবে বলতো ভাই, ওটা 2 হয়ে যাবে। এজন্য আমরা কিন্তু সরাসরি 2 লিখে ফেলতে পারি, 2 লিখে ফেলতে পারি, ওকে, আমরা 2 লিখে ফেলতে পারি, এখানে লিখব প্লাস 2 d অফ O2 আপন কি dt। ওকে, আচ্ছা এখন দেখো আমাদেরকে কি দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে N2O5 এর বিয়োজনের হার, ওকে, বিয়োজনের হার আলটিমেটলি আমাদেরকে দেওয়া আছে মাইনাস d অফ N2O5 আপন dt, ওকে, এই ভ্যালুটা আমাদেরকে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে কত ভাইয়া 1.8 into 10⁻³ capital M per minute। ওকে, আচ্ছা, সো দিস ইজ দ্য গিভেন ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে। একটা বিষয় না মাথায় রাখবা, যখন কিন্তু বিয়োজনের হার তুমি লিখবা তখন কিন্তু তুমি মাইনাস সহ লিখবা, যেটা এটা বিক্রিয়ক, ওকে, কারণ এখানে নেগেটিভ সহই কিন্তু এই ভ্যালুটা পজিটিভ আসছে, যদি তুমি এখানে মাইনাস সাইন না দাও তাহলে কিন্তু এই ভ্যালুটা নেগেটিভ চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে এখন তোমাকে কি বের করতে বলছে, তোমাকে বের করতে বলছে যে NO2 এর উৎপাদনের হার। তাহলে দেখো এখানে আমরা এটা লিখতে পারি যে d অফ NO2 আপন dt, এটা সমান কত হবে, 2 দিয়ে গুণ করে দাও, 2 ইনটু হবে মাইনাস d অফ N2O5 আপন dt। ওকে, তাহলে দেখো আমাদের এখানে ভ্যালু বসিয়ে দাও, 2 ইনটু 1.8 ইনটু 10⁻³ ভ্যালুটা কত আসবে, 3.6
10⁻³ আর এককটা কি হবে বলো, ক্যাপিটাল এম পার মিনিট। ওকে, আচ্ছা ওকে। তাহলে দেখো যখন তুমি উৎপাদনের হার ব্যবহার বের করবা তখন তুমি কখনোই কিন্তু সহগ ইউজ করবা না। হ্যাঁ, তুমি যখন বিক্রিয়ার রেট এক্সপ্রেশন লিখবা তখন তুমি সহগগুলো নিয়ে কাজ করবা, বাট যখন তুমি বিয়োজনের হার লিখবা বা উৎপাদনের হার যখন তুমি বের করবা তখন কিন্তু তুমি কখনোই সহগগুলো ব্যবহার করবা না। ওকে, আচ্ছা এবার ধরো তোমাকে বের করতে বলছে কি যে অক্সিজেনের প্রোডাকশন রেট। তাহলে আমাদের দেখো আমরা লিখতে পারবো ডি অফ O2 আপন dt। ওকে, তাহলে আমরা এই 2 কে বামে পাঠিয়ে দিই, তাহলে কত হবে বলো, হাফ ইনটু মাইনাস ডি অফ N2O5 আপন dt। এটা কত হবে, হাফ ইনটু 1.8 ইনটু 10⁻³ দেখে কত আসে, এটা আসবে 9 ইনটু 10⁻⁴ মোলারিটি পার মিনিট। ওকে, আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের NO2 এর এবং অক্সিজেনের কি উৎপাদন হার। ওকে, খুব ইজি দেখো ম্যাথগুলো। চলো এবার হচ্ছে আমরা আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো বলা হচ্ছে নিচের বিক্রিয়াগুলোর জন্য বিক্রিয়ার হার সমীকরণ লিখো। এখানে আমাদেরকে কতগুলো বিক্রিয়া দেওয়া আছে বা কতগুলো আমাদের হচ্ছে যে আয়নিক সমীকরণ দেওয়া আছে। সো এবং আয়নিক সমীকরণগুলো ব্যালেন্সড আছে। তো এই সমীকরণগুলোর জন্য আমাদেরকে হার সমীকরণ বা রেট এক্সপ্রেশন লিখতে হবে। চলো আমরা লিখি। সো দেখো প্রথমে হচ্ছে আমাদের প্রথমটা দেখো, তাহলে আমাদের সলিউশন কি হবে, আমরা a এর জন্য লিখি। দেখো a এর জন্য আমরা লিখতে হবে রেট, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে আমাদের বিক্রিয়ক, তাহলে আমরা লিখব মাইনাস d অফ হাইড্রোজেন পারঅক্সাইড এর ঘনমাত্রা বাই dt সমান হবে দেখো -1/2 d অফ H প্লাস এর ঘনমাত্রা আপন dt, এরপরে ভাগ হতে হবে -1/3 d অফ I মাইনাস আপন dt, এরপরে হবে প্লাস d অফ হচ্ছে I3 নেগেটিভ আপন dt সমান হবে কত ভাইয়া, +1/2 d অফ H2O এর ঘনমাত্রা বাই dt। সেটা হবে আমাদের প্রথম বিক্রিয়ার জন্য রেট এক্সপ্রেশন। সিমিলার আমরা দ্বিতীয় বিক্রিয়ার জন্য লিখতে পারি। বি আমাদের রেট কি হবে, দেখো রেট হবে রেট সমান কত হবে, রেট হবে -1/16 d অফ H প্লাস এর ঘনমাত্রা আপন dt সমান হবে -1/2 d অফ কি হবে Mn O4 মাইনাস এর ঘনমাত্রা আপন dt সমান হবে -1/10 d অফ I মাইনাস এর ঘনমাত্রা আপন dt সমান হবে +1/2 d অফ Mn2 প্লাস এর ঘনমাত্রা আপন dt সমান হবে কি হলো +1/8 d অফ H2 এর ঘনমাত্রা আপন dt। ওকে, আর সরাসরি কত হবে, সমান +1/5 d অফ
অফ I2 এর ঘনমাত্রা আপন ডিটি। ওকে, তাহলে এটা হবে আমাদের এক্সপ্রেশন। ওকে, তাহলে বিক্রিয়কের জন্য মাইনাস লিখবা, প্রোডাক্টের জন্য ভাইয়া প্লাস লিখবা, আর হচ্ছে সহগ দ্বারা ভাগ দিবা, তাহলে আমাদের হয়ে যাবে। এবার আসো সি নাম্বারটা দেখো, সি নাম্বারটা দেখো। সি নাম্বারটাতে আমাদের রেট কি হবে? রেট সমান দেখো, এখানে তোমার এমনই হচ্ছে বিক্রিয়ক, তাহলে -1/4 ডি অফ অ্যামোনিয়া এর ঘনমাত্রা আপন ডিটি সমান এখানে হবে -1/5 ডি অফ O2 এর ঘনমাত্রা আপন ডিটি সমান এখানে হবে +1/4 ডি অফ NO2 এর ঘনমাত্রা আপন ডিটি সমান হবে +1/6 ডি অফ H2 এর ঘনমাত্রা আপন কি ডিটি। ওকে, তো এটা হলো আমাদের এই বিক্রিয়ার জন্য রেট এক্সপ্রেশন। সেভাবে তুমি খুব ইজিলি যে কোনো বিক্রিয়ার জন্য রেট এক্সপ্রেশন লিখে ফেলতে পারবে। এবার চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেন যাই। ওকে, সো দেখো এই কোশ্চেনটাতে কি বলা হচ্ছে, দেখো এখানে আমাদের বিক্রিয়া দেওয়া হচ্ছে Cl2 প্লাস 2i মাইনাস, এখানে হচ্ছে I2 প্লাস 2Cl মাইনাস, বলছে যে I মাইনাস এর প্রাথমিক ঘনমাত্রা ছিল 0.25 মোলার এবং 10 মিনিট পর ঘনমাত্রা হচ্ছে 0.23 মোলার। I মাইনাস এর বিয়োজনের হার এবং I2 এর উৎপন্নের হার কত হবে? আচ্ছা, যেহেতু I মাইনাস এর এবং I2 এর ইনফরমেশন হচ্ছে যে আমাদের বের করা লাগবে, এইজন্য আমরা কিন্তু শুধুমাত্র এই দুটার জন্য আমরা রিলেশন লিখতে পারি। দেখো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি রেট আমার কত হবে? দেখো I মাইনাস এর হবে -1/2 d of I মাইনাস এর ঘনমাত্রা আপন dt। ওকে, এবং I2 টা কি হবে? প্লাস d of I2 এর ঘনমাত্রা আপন dt। আচ্ছা, তাহলে এখন লক্ষ্য করো, দেখো এখন আমরা প্রথমে এটা বের করে ফেলি যে আমাদের I মাইনাস এর বিয়োজনের হার, তাহলে লিখব মাইনাস d of I মাইনাস এর ঘনমাত্রা আপন কত? dt। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা দিব হচ্ছে মাইনাস, তাহলে দেখো শেষ ঘনমাত্রা ভাই কত আমাদের? 0.23 মাইনাস আমাদের আদি ঘনমাত্রা কত? 0.25, আর নিচে চলে 10 মিনিট সময় লাগছে, তাহলে এটা ভাই পজিটিভ ভ্যালু চলে আসবে। এটা হচ্ছে 0.25 মাইনাস 0.23 আর হচ্ছে 10, এটা হবে 2 × 10⁻³ ক্যাপিটাল M পার মিনিট। আচ্ছা ওকে, সো এখন তোমাকে I2 এর প্রোডাকশন রেট বের করতে হবে। ওকে, তাহলে তুমি কিভাবে বের করবে? তুমি লিখবা যে প্লাস d I2 এর ঘনমাত্রা আপন কত? dt। ওকে, এটা সমান কত হয়? এখানে তো আমরা হাফ তো লিখবই, হাফ তো বের থাকবে, তাহলে এখানে হাফ আছে, এখানে দেখো মাইনাস d I মাইনাস এর ঘনমাত্রা আপন কত? dt। দেখো আমরা কিন্তু এই ভ্যালুটা অলরেডি ক্যালকুলেট করে ফেলেছি, তাহলে এই ভ্যালুটার মধ্যে কত? 2 × 10⁻⁻, আমরা লিখব হাফ ইনটু 2 × 10⁻³ তাহলে এটা আসবে কত? 10⁻³ এবং কি আসবে? ক্যাপিটাল M পার মিনিট। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এটা
হচ্ছে আমাদের একটা আনসার, এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার। সো এভাবে আমরা খুব ইজিলি আই মাইনাস আয়নের কি বিয়োজনের হার এবং আয়োডিনের কি উৎপন্নের হার বের করে ফেললাম। আচ্ছা, এবার চলো আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। এই কোশ্চেনতে বলা হচ্ছে যে দেখো Cr272 minus dichromate plus 5H plus এখানে plus 3HNO2, এখান থেকে আমরা পাচ্ছি 2Cr3 plus 3NO3 minus plus 4H2O। বলা হচ্ছে ডাইক্রোমেট আয়নের বিয়োজনের হার 2.4 × 10⁻⁴ মোল পার লিটার পার সেকেন্ড হলে নাইট্রাস অ্যাসিডের বিয়োজনের হার এবং Cr3 প্লাস এর উৎপাদনের হার কত হবে। তাহলে লক্ষ্য করো, যেহেতু আমাদের এই তিনটা জিনিসের হচ্ছে ইনফরমেশন দেওয়া আছে বা বের করতে হবে, তো এই জন্য আমরা এদের মধ্যে কানেকশনটা বের করার চেষ্টা করি। দেখো আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো রেট লিখতে পারবো মাইনাস ডি অফ ডাইক্রোমেট আয়নের ঘনমাত্রা আপন ডিটি সমান ক্রোমিয়াম 3+ হচ্ছে আমাদের কি বলবো। আচ্ছা, আমরা এইচ এর অনুটা আগে লিখে ফেলি। তাহলে এইচ এর অনুটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, তাহলে হচ্ছে -1/3 হবে, -1/3 ডি অফ HNO2 এর ঘনমাত্রা এখন কি হয় ডিটি সমান Cr3 প্লাস এর আমাদের প্রোডাক্ট, তাহলে +1/2 ডি অফ Cr3 প্লাস এখন হচ্ছে ডিটি। ওকে, আচ্ছা, সো এখন দেখো তুমি কি যেটা গিভেন, তুমি কিন্তু ডাইক্রোমেট আয়নের বিয়োজনের হার দেওয়া আছে, দ্যাট মিন্স তোমাকে কিন্তু আলটিমেটলি এই ভ্যালুটা গিভেন। ওকে, এই অংশটার ভ্যালু কিন্তু আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু খুব ইজিলি এখান থেকে নাইট্রাস অ্যাসিডের বিয়োজনের হার বের করে ফেলতে পারি। কিভাবে দেখো, আমরা লিখতে পারি মাইনাস ডি অফ HNO2 এর ঘনমাত্রা আপন ডিটি, যেটা আমাদের নাইট্রাস অ্যাসিডের বিয়োজনের হার। এর সমান কি আসে দেখো, আমরা এই 3 কে বাম দিকে গুণ দিয়ে দিলে আমরা লিখতে পারবো যে 3 ইনটু মাইনাস ডি অফ Cr2O7 2 মাইনাস এর ঘনমাত্রা আপন ডিটি। আচ্ছা, তাহলে দেখো আমাদের লিখতে পারি আমরা 3 ইনটু ভ্যালু দেওয়া আছে 2.4 ইনটু 10⁻⁴। ওকে, সেটা হিসাব করলে ভ্যালু কত আসে, এটা আসবে 7.2 ইনটু 10⁻⁴, আর একটা হবে কি আসবে মোল পার লিটার আর কি ভাই সেকেন্ড। এটা হবে আমাদের নাইট্রাস অ্যাসিডের বিয়োজনের হার। আর দেখো ক্রোমিয়াম 3+ এর উৎপাদন হার কত হবে, প্লাস ডি অফ Cr3+ এর ঘনমাত্রা আপন ডিটি। তাহলে আমরা এই 2 কে গুণ দিয়ে দিব, তাহলে কি লিখব 2 ইনটু মাইনাস ডি অফ Cr2O7 এর ঘনমাত্রা আপন ডিটি। এর সমান কত হবে 2 ইনটু 2.4 ইনটু 10⁻⁴, এবার কত আসবে 4.8 ইনটু 10⁻⁴ মোল পার লিটার পার কি ভাই সেকেন্ড। এইটা আমাদের আছে। ওকে, তো খুব ইজি ভাই, গুগল খুব সহজ। আচ্ছা, সো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যে আমরা নেক্সট মেথড চলে যাই 6 নম্বর। কি বলা হচ্ছে 2i plus H2O2 plus 2H plus, এখানে আমরা পাচ্ছি I2 plus 2H2O। এখানে আয়নের ঘনমাত্রা 0 হতে বৃদ্ধি পেয়ে 10⁻⁵ মোল পার লিটার হতে 10 সেকেন্ড সময় লাগলে বিক্রিয়ার হার কত। সো এটা তো খুবই সহজ একটা ম্যাথ, খুবই ইজি ম্যাথ।
জাস্ট I2 রেসপেক্টে লিখলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হবে প্লাস প্লাস ডি অফ I2 এর ঘনমাত্রা এখন কত বাই ডিটি। তাহলে এখানে লিখো প্লাস, দেখো ফাইনাল কনসেন্ট্রেশন বের করো 10 পাওয়ার -5, ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত ছিল, 0 ছিল। 10 সেকেন্ড সময় লাগছে নিচে চলে 10 সেকেন্ড। 10 পাওয়ার -5 আর হচ্ছে 10 লাগবে 10 পাওয়ার -6 এককটা ভাই কি হবে ভাই মোল পার লিটার, নিচে হচ্ছে সেকেন্ড, তাহলে হচ্ছে পারসেন্ট। এটা আমাদের आंसर, এটাই বিক্রিয়া হয়। খুবই সহজ গাণিতিক সমস্যা। চলো এবার হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন যাই। কোশ্চেন 7। সো দেখো এই কোশ্চেন কিন্তু বইতে আসছে, ওকে, কিন্তু বইতে আসে গাণিতিক সমস্যা, বইতে আসে গাণিতিক সমস্যা। সো দেখো কি বলা হচ্ছে, যখন অ্যামোনিয়াকে অক্সিজেনের সাথে উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া ঘটানো হয় তখন নির্দিষ্ট সময় ব্যবধানে অ্যামোনিয়ার বিয়োজনের হার 3.5 × 10⁻² মোল ডিএম ইনভার্স 3। ওকে, অ্যাকচুয়ালি ডিএম ইনভার্স 3 মানে হচ্ছে লিটার ইনভার্স 1, বিকজ আমরা জানি যে 1 লিটার মানে হচ্ছে 1 ডিএম কিউ পার সেকেন্ড হলে ওই নির্দিষ্ট সময় ব্যবধানে নাইট্রিক অক্সাইড এবং পানি উৎপাদন হার কত হবে। আচ্ছা, এখানে কিন্তু বিক্রিয়া দেওয়া হয় এবং এই বিক্রিয়াটাকে তোমাকে লিখতে হবে এবং অবশ্যই অঙ্ক করার জন্য তোমাকে বিক্রিয়াকে অবশ্যই কি ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করা ছাড়া তো তুমি আসলে অঙ্ক করতে পারবে না। সো এখানে কিন্তু এই অঙ্কটা কিন্তু অনেকেই ব্যালেন্সিং নিয়ে ঝামেলায় পড়েছিল। তাহলে দেখো আমরা একটু রিঅ্যাকশনটাকে লিখে দিই। এখানে হচ্ছে অ্যামোনিয়ার সাথে হচ্ছে আর বিক্রিয়া হলো অক্সিজেনের রিঅ্যাকশন হচ্ছে, উৎপন্ন হচ্ছে কি দেখো নাইট্রিক অক্সাইড আর হচ্ছে ওয়াটার। ওকে, এটা ব্যালেন্স করি। সো এটা তুমি কিভাবে মনে রাখবে যে এটা ব্যালেন্সিং হচ্ছে, আর এখানে হবে বাই 4, এখানে হবে বাই 5, এখানে হবে বাই 4, এখানে হবে আমাদের 6। ওকে, 4 5 4 6 রিঅ্যাকশন কিভাবে মনে রাখবা ভাই, সমতাটা কিভাবে মনে রাখবা 4 5 4 6। ওকে, আমরা কিন্তু অলরেডি দেখো আমরা কিন্তু অলরেডি এই বিক্রিয়াটা নিয়ে কাজ করছি কিছুক্ষণ আগে, তোমরা যদি দেখে থাকো আমরা কিন্তু দেখো এই দেখো আমরা কিন্তু অলরেডি এই রিঅ্যাকশনটা নিয়ে কিছুক্ষণ আগে কাজ করে আসছি। সো আমরা কিন্তু এখন এই সেম রেট এক্সপ্রেশনটা দিয়ে আমরা কিন্তু অঙ্কটা সমাধান করব। ওকে, সমাধান করব। চলো আমরা প্রথমে রেট এক্সপ্রেশনটা লিখে ফেলি। আমাদের রেট এক্সপ্রেশনটা কি হবে, রেট হবে -1/4 ডি অফ অ্যামোনিয়ার ঘনমাত্রা আপন ডিটি সমান হবে -1/5 ডি অফ O2 এর ঘনমাত্রা আপন ডিটি সমান হবে +1/4 ডি অফ NO এর ঘনমাত্রা আপন ডিটি সমান হবে +1/6 ডি অফ H2O এর ঘনমাত্রা আপন ডিটি। আচ্ছা, সো এখন দেখো তুমি কি কি এটা গিভেন, দেখো কি কি এটা গিভেন। এখানে তোমাকে অ্যামোনিয়ার বিয়োজনের হার দেওয়া আছে। ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের এটা তো বলছে নাইট্রিক অক্সাইডের উৎপাদন হার। তাহলে দেখো প্রথমে আমরা নাইট্রিক অক্সাইডের উৎপাদন হারটা বের করে ফেলি। আমরা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি প্লাস ডি অফ NO এর ঘনমাত্রা আপন ডিটি। দেখো আমরা যদি A4 কে এখানে গুণ দিয়ে দিলাম কি পাচ্ছি, দেখো আমরা এখানে দেখো A4 কে আমরা গুণ দিলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি 4 * 1/4। এই যে আমরা এই 4টাকে গুণ দিয়ে দিলাম। ওকে, আমরা এই 4টাকে আমরা গুণ দিয়ে দিলাম এই যে এখানে। ওকে, আর দেখো আমরা ব্র্যাকেটে কি লিখব, ব্র্যাকেটে লিখব ইনটু মাইনাস আমরা লিখব ডি অফ NH3 এর ঘনমাত্রা পরিমাপ। আচ্ছা,
আসছে কত ভাই 3.5 ইনটু 10 পাওয়ার মাইনাস 2 এককটি কি ভাই মোল dm ইনভার্স 3 আর কি ভাই সেকেন্ড কেমন আছে আচ্ছা ওকে এরপরে দেখো তোমাকে হচ্ছে পানির উৎপাদন হার বের করতে হবে কি লিখবে দেখো প্লাস d অফ H2 upon dt দেখো এখানে ভাই কত আছে দেখো পানি পাশে কত আছে ভাই নিচে দেখো কত আছে 6 তুমি কি করবা এই 6 কে ভাই এখানে গুণ করে দিবা এই 6 কে তুমি এখানে গুণ করে দিবা দেখো আমরা কি লিখতে পারি 6/4 কিন্তু আমরা লিখতে পারি দেখো মাইনাস d of ns3 upon dt সো এই ভ্যালু আমরা দিয়ে দিছে তাহলে আমরা লিখতে পারি 6/4 into 3.5 into 10 power minus 2 mol dm inverse 3 আর কি ভাই সেকেন্ড আচ্ছা দেখ কত আসে আমার আসবে 0.0525 mol dm inverse 3 আর সেকেন্ড আচ্ছা দেখো এইখানে তুমি একটা বিষয় মাথায় রাখবে সেটা হচ্ছে যে 1 লিটার সমান হচ্ছে 1 dm কিউব হ্যাঁ 1 dm তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 1 লিটার ইনভার্স 1 ওকে আলটিমেটলি কি লেখা যাবে মানে আমরা জাস্ট যদি লিটার ইনভার্স 1 কে চিন্তা করি তাহলে আলটিমেটলি কি লেখা যায় এটাকে লেখা যায় dm ইনভার্স 3 কিন্তু একই জিনিস তো দুইটা ডিফারেন্ট এককে কিন্তু অনেক সময় এগুলো দেওয়া থাকতে পারে তো যেভাবে দেওয়া আসলে তোমাদের সমস্যা হবে না চলো আমাদের এই অঙ্কটা হয়ে গেল এগুলো আমাদের হয়ে গেল চলো এবার আমরা 15 থেকে সময় চলে যাই এই বিষয়গুলো হচ্ছে 2SO2 প্লাস এখানে হচ্ছে 2SO3 বিক্রিয়ায় SO3 এর উৎপাদন হার 100 গ্রাম পার লিটার পার সেকেন্ড হলে অক্সিজেনের বিয়োজন হার কত হবে এবার দেখো এখানে আমাদের রেট কত হবে রেট সমান হবে দেখো যেটা আমাদের SO3 আর হচ্ছে অক্সিজেনের ডেটা হচ্ছে দেওয়া আছে বা বের করতে হবে এজন্য এদের মধ্যে রিলেশন স্থাপন করি তাহলে SO3 দেখো আচ্ছা অক্সিজেন হচ্ছে আমাদের কি বিক্রিয়ক তাহলে মাইনাস DO2 এর ঘনমাত্রা আপন dt আর SO3 হচ্ছে আমাদের প্রোডাক্ট তাহলে আমরা লিখব প্লাস 1/2 d of SO3 এর ঘনমাত্রা আপন কি হবে বলো dt আচ্ছা তাহলে দেখো এখন তোমাকে অক্সিজেনের বিয়োজন হার বের করতে হবে আর SO3 এর উৎপাদন হার দেওয়া আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তো সরাসরি ভাবে লিখতে পারি দেখো সরাসরি ভাবে লিখতে পারি মনে যদি দেখো মাইনাস d O2 এর ঘনমাত্রা আপন dt এখানে হাফ থাকে এখানে তোমার DSO3 বা dt আর বিষয় লক্ষ্য করো এখানে যে ভাই SO3 যে ঘনমাত্রাটা থাকে এই ঘনমাত্রাটা ভাই কোন এককে থাকে বলো এই ঘনমাত্রাটা কোন এককে থাকে তোমরা বলো এই ঘনমাত্রাটা থাকে ভাইয়া মোল পার লিটার এককে কোন এককে থাকে মোল পার লিটার এককে থাকে বাট এখানে দেখো কি এককে দেওয়া আছে গ্রাম পার লিটার তাহলে তোমাকে গ্রাম থেকে অবশ্যই কি মোলে কনভার্ট করা লাগবে গ্রাম থেকে মোলে ভাই কিভাবে কনভার্ট করব মোলার মাস বা আণবিক ভর দিয়ে কি করব ভাগ দিব আচ্ছা দেখো অ্যাসিড আণবিক ভর হচ্ছে তোমার কত সালফার হচ্ছে 32 অক্সিজেন দিলে তাহলে 3 ষোলো 48 তাহলে 80 তাহলে আমরা লিখব 100 ডিভাইড বাই কত 80 তাহলে কত হবে মোল
পার লিটার আর কি ভাইয়া সেকেন্ড। ওকে, এইটা হবে। আচ্ছা, এটা হবে। এখন ধরো তুমি যদি অক্সিজেনের যে বিয়োজন হারটা সেটা তুমি যদি আবার গ্রাম পার লিটার পার সেকেন্ডে বের করতে চাও, তাহলে তুমি কি করবা? এই যে মোলটা ভাইয়া পাইলা, এটাকে তুমি কি করবা? আবার অক্সিজেনের আণবিক ভর দিয়ে গুণ করে দিবা, তাহলে মোল থেকে কি গ্রামে চলে যাবে। তাহলে দেখো কি আসবে, হাফ ইন্টু 100/80 কত হয় 32, এটা হয়ে যাবে গ্রাম পার লিটার পার কি সেকেন্ড। সেই জন্য এখানে কিন্তু আমাদের একটু এককের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনেকেই কিন্তু দেখা যাবে কি গ্রাম ধরে অঙ্কটা করে ফেলতেছো, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা দেখো কত আসবে, দেখো 100 × 32 2 × 80 আসবে 20 গ্রাম পার লিটার পার কি সেকেন্ড। সেটা আমার আনসার। সেটা তুমি অবশ্যই কি গ্রাম থেকে প্রথমে মোলে কনভার্ট করবা, তারপরে তুমি মোল থেকে আবার গ্রামে কনভার্ট করবা, সেভাবে আমরা করব। আচ্ছা চলো, মোটামুটি আমরা দেখো অনেকগুলো গাণিতিক সমস্যা প্র্যাকটিস করলাম। তো আশা করি তোমাদের হচ্ছে এই ম্যাথগুলো সলভ করলে ইনশাআল্লাহ বিক্রিয়ার হারের গাণিতিক সমস্যা সমাধানে তোমাদের কোনো সমস্যা হবে না, যে কোনো ম্যাথ তোমরা এখন সলভ করতে পারবে। এবার চলো আমরা একটু যেটা পড়বো সেটা হচ্ছে যে বিক্রিয়ার হারের উপরে প্রভাব বিস্তারকারী নিয়ম, এই জিনিসটা আমরা একটু পড়বো। ওকে, অলরেডি দেখো লাস্ট ক্লাসে আমরা বিক্রিয়ার হার কি কি উপায়ে পরিমাপ করা যায় সেটা আমরা শিখেছি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে বিক্রিয়ার হারের উপরে কোন কোন নিয়ামকগুলা আসলে প্রভাব বিস্তার করে, কোন কোন নিয়ামকগুলা বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে বা বিক্রিয়ার হারকে হ্রাস করে। আচ্ছা, তো প্রথমেই দেখো বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়কের ঘনমাত্রা, তো দেখো একটা রাসায়নিক বিক্রিয়া হয় কিভাবে হয়? একটা রাসায়নিক বিক্রিয়া হয় বিক্রিয় অণুগুলোর মধ্যে সংঘর্ষের মাধ্যমে। ওকে, আচ্ছা, অর্থাৎ কোন একটা বিক্রিয়া পাত্রে যত বেশি বিক্রিয় অণু উপস্থিত থাকবে, বিক্রিয় অণুগুলোর মধ্যে সংঘর্ষের পরিমাণ তত বৃদ্ধি পাবে এবং ওই বিক্রিয়ার হারও তত বাড়বে এবং উৎপাদ পাওয়ার সম্ভাবনাও কি তত বৃদ্ধি পাবে। ওকে, এই জন্য বিক্রিয়কের ঘনমাত্রা তুমি যদি বৃদ্ধি করবা, তাহলে বিক্রিয়ক অণুর সংখ্যা তত বৃদ্ধি পাবে, ফলে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে সংঘর্ষও বাড়বে, ফলে বেশি বেশি পরিমাণে কি উৎপাদও তৈরি হবে। আচ্ছা, এরপরে দেখো বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তুমি যদি বিক্রিয়ক অণুগুলার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করতে পারো, তাহলে তুমি কিন্তু বিক্রিয়ার হার বৃদ্ধি করতে পারবে। কিভাবে ভাইয়া? মনে করো তুমি যদি বিক্রিয়ক অণুগুলাকে কঠিন অবস্থায় নাও, মনে করো তুমি খুব বড় একটা টুকরা নিছো, একটা বিক্রিয়ক অণু মানে কঠিন একটা খণ্ড তুমি নিছো। ওকে, তাহলে ওই খণ্ডের একটা কি ভাই সারফেস এরিয়া আছে। এখন তুমি যদি এই খণ্ডটা কি অনেকগুলো ছোট ছোট টুকরায় বিভক্ত করতে পারো, তাহলে দেখা যাবে যে বিক্রিয়ক অণুগুলোর যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সারফেস এরিয়া সেটা বৃদ্ধি পাবে, এবং সারফেস এরিয়া বাড়লে বিক্রিয়ক অণুগুলো কিন্তু খুব ইজিলি পরস্পরের সাথে কি সংঘর্ষে লিপ্ত হতে পারবে এবং বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে এবং উৎপাদ পাওয়ার পসিবিলিটিও বেড়ে যাবে। এবার দেখো ভাই তাপমাত্রা। ওকে, স্বাভাবিকভাবেই দেখো কোনো বিক্রিয়া কিন্তু এমনি এমনি হবে না। ওকে, হ্যাঁ, এমন অনেক বিক্রিয়া আছে যেগুলো আসলে কক্ষ তাপমাত্রায় ঘটে, আবার এমন অসংখ্য রিঅ্যাকশনস আছে যেগুলো আসলে কক্ষ তাপমাত্রায় ঘটানো কখনোই সম্ভব না, যেগুলোর জন্য আসলে অনেক উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। ওকে, কারণ বিক্রিয়া অংশগ্রহণ করার জন্য বিক্রিয়ক অণুগুলোকে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি অর্জন করতে হয়, যে এনার্জিটাকে তোমার মূলত বলা হয়ে থাকে সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি, যেটা আমরা পরবর্তীতে বিস্তারিত পড়াশোনা করব। ওকে, পরবর্তী ক্লাসে আসবে ইনশাআল্লাহ। ওকে, তার মানে তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে ওই বিক্রিয়ক অণুগুলো বিক্রিয়া অংশগ্রহণ করার জন্য যে এনার্জি রিকোয়ারমেন্টটা রয়েছে, সেই এনার্জি রিকোয়ারমেন্টটা বা সেই এনার্জিটা সে খুব সহজেই কি অর্জন করতে পারে, ফলে বিক্রিয়ক অণুগুলো ইজিলি বিক্রিয়াতে পার্টিসিপেট করতে পারে। আচ্ছা, এবার দেখো ভাইয়া প্রভাবকের উপস্থিতি। আমরা জানি প্রভাবক কিন্তু বিক্রিয়ার গতিকে বৃদ্ধিও করতে পারে, আবার বিক্রিয়ার গতিকে কি কমিয়েও দিতে পারে। তো মাঝে মাঝে হচ্ছে যে কি আমাদের অনেক বিক্রিয়ার গতি বাড়াতে হবে, আবার মাঝে মাঝে কি আমাদেরকে অনেক বিক্রিয়ার গতি কমাতে হবে। সো আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি করব, প্রভাবক ব্যবহার করব। ওকে,
আচ্ছা, এবার দেখো বিক্রিয়কের প্রকৃতিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, মনে করো তুমি একটা বিক্রিয়ক নিলা ভাইয়া হাইড্রোজেন, ওকে, H2, ওকে, H2 নিলা, তুমি আরেকটা বিক্রিয়ক নিলা মনে করো ভাইয়া অক্সিজেন। তাহলে এখন চিন্তা করে দেখো যে ভাইয়া H2 অণুতে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তির যে মান, অক্সিজেন অণুতে অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তির মান কিন্তু সেম না। আমরা জানি যে একটা বিক্রিয়া ঘটাতে হলে আমাদের অবশ্যই বিক্রিয়ক অণুগুলার বন্ডগুলাকে ব্রেক করতে হবে, দেন আমাকে আবার উৎপাদে কি নতুন বন্ধন তৈরি করতে হবে। তাহলে এক এক বিক্রিয়ক অণুর বন্ধন শক্তি এক এক রকম, তাহলে এক এক বিক্রিয়ক অণুকে ভাঙতে এক এক রকম তোমার এনার্জি লাগবে। ওকে, এই জন্য বিক্রিয়কের প্রকৃতির উপরে কিন্তু বিক্রিয়ার হার নির্ভর করবে। যেমন যদি বিক্রিয়ক অণুগুলোর মধ্যকার বন্ধন শক্তি অনেক বেশি হয় তাহলে তাদের মধ্যকার বন্ধনগুলো ভেঙে প্রোডাক্ট তৈরি করতে অনেক বেশি শক্তি প্রয়োজন হবে। আবার যদি বিক্রিয়কগুলোর মধ্যকার বন্ধন শক্তি কম হয় তাহলে ওগুলো খুব ইজিলি ভেঙে যাবে এবং বিক্রিয়কগুলো খুব ইজিলি কি বিক্রিয়াতে পার্টিসিপেট করতে পারবে। এই জন্য বিক্রিয়কের প্রকৃতির উপরেও কিন্তু কি দেখো বিক্রিয়ার হার কি করে নির্ভর করে। এরপরে দেখো এটা আলোর উপস্থিতি। ওকে, এমন অনেক কেমিক্যাল রিঅ্যাকশন আছে যেগুলো হচ্ছে তোমার কি অনেক আলোক সংবেদনশীল বা ফটো সেন্সিটিভ। ওকে, যেমন ধরো সালোক সংশ্লেষণ বিক্রিয়া, তুমি যতই মানে উদ্ভিদ একসাথে রাখো না কেন সেখানে যদি সূর্যের আলো না থাকে কখনোই কি সালোক সংশ্লেষণ হবে না এবং কোনো খাদ্য উৎপাদন সম্ভব হবে না। ওকে, এই জন্য আমাদের অসংখ্য রিঅ্যাকশন আছে যেগুলো কিন্তু আসলে আলোর উপস্থিতির কারণে বিক্রিয়া স্পিড আপ হবে এবং তাড়াতাড়ি প্রোডাক্ট তৈরি হবে। এবার দেখো মাধ্যমের পিএইচ। ওকে, এই জিনিসটা কি এমন অনেক রিঅ্যাকশন আছে যেগুলো হচ্ছে তোমার অম্লীয় মাধ্যমে তাড়াতাড়ি ঘটবে। ওকে, আবার এমন অনেক রিঅ্যাকশন আছে যেগুলো হচ্ছে যে ক্ষারীয় মাধ্যমে তাড়াতাড়ি ঘটবে। আবার অনেক রিঅ্যাকশন আছে যেগুলো হচ্ছে যে নিউট্রাল বা নিরপেক্ষ দ্রবণ যদি থাকে সেক্ষেত্রে বিক্রিয়াটা কি সংঘটিত হতে পারবে। মানে মাধ্যমের পিএইচ এর উপরেও কি বিক্রিয়ার হার নির্ভর করে থাকে। এর হচ্ছে ভাইয়া মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে, এই জিনিসটা কি ভাই, যেমন তোমরা হয়তোবা ছোটবেলায় হচ্ছে যে পড়েছো যে দুইটা চার্জের মধ্যকার তুমি বল নির্ণয় করেছো, সেক্ষেত্রে তুমি শূন্য মাধ্যমে রাখলে বল একরকম, পানির নিচে নিয়ে গেলে বলটা হচ্ছে যে ভাইয়া কমে যেতে পারে। তো এই যে বলটা কমে যাচ্ছে কেন, প্রত্যেকটা মাধ্যমের একটা কি থাকে ভাইয়া পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে। অর্থাৎ তুমি কোন মাধ্যমে কোন মিডিয়ামে হচ্ছে যে আমি বিক্রিয়াটা সংঘটিত করছি ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপরে আসলে বিক্রিয়াগুলো কিভাবে পরস্পরের সাথে ইন্টারেক্ট করবে সেগুলো কি নির্ভর করে। এই জন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপরে কি বিক্রিয়ার হার নির্ভর করে থাকে। ওকে, সো এই আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে যে কি বিক্রিয়ার হারের উপরে প্রভাব বিস্তারের নিয়মগুলো সম্পর্কে জাস্ট বেসিক একটা আইডিয়া দিলাম। আমরা কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে আমরা কিন্তু এখানে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা কিন্তু ডিটেইলস আলোচনা করব। যেমন ধরো আমরা বিক্রিয়কের ঘনমাত্রা নিয়ে ডিটেইলস পড়াশোনা করব, তারপর আমরা তাপমাত্রা নিয়ে পড়াশোনা করব, প্রভাব নিয়ে পড়াশোনা করব। ওকে, আচ্ছা, এবার আমরা দেখো আমরা কিন্তু এই আলোর উপস্থিতি, মাধ্যমের পিএইচ এর বিষয়ে ডিটেইলস পড়াশোনা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলোতে করব। ওকে, প্রত্যেকটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমাদের পরবর্তীতে হবে। ওকে, তো আশা করি সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আসলে বিক্রিয়ার হারের গাণিতিক সমস্যাগুলো সমাধান করা লাগে এবং বিক্রিয়ার হারের উপরে কোন কোন বিষয়গুলো আসলে প্রভাব বিস্তার করেছে এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে পয়েন্টগুলো, এবং এগুলো থেকে কিন্তু আমাদের কিন্তু এমসিকিউ আসবে। ওকে, তো আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসের টপিকগুলো বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে নতুন টপিক নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।